এই ভিডিওটা আমি করতে এসেছি প্রবাসী ঘরকন্যার মহুয়াকে নিয়ে। প্রবাসী ম্যাডাম ঠিক করেই এসছিলেন যে এই শাশুড়ির মৃত্যু সংবাদটা পেলেন, যে ওখানে ওনারা নিজের বাড়ি করেছেন শুনেছি, মানে ঠিক করেই এসছিলেন বেশ লামসাম একটা অ্যামাউন্ট এই শাশুড়ির মৃত্যুটা থেকে উনি তুলবেন। কারণ শ্রাদ্ধ ব্লগার সুমি আমরা দেখেছি একটা অদ্ভুত ধরনের একটু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট না দিলে ঠিক সেই রিচটা পৌঁছবে না। বুঝতে পারছো, একটা হাটকে একটা জিনিস করতে হবে। তো উনি এই জিনিসটা পুরো তুলবেন বলেই কিন্তু মানিকবাবুর মারা যাবার পর দুদিন ওনাকে আটকে রেখেছিলেন। প্রবাসী ম্যাডামের হাবভাব দেখে মনে হয় ওই যেভাবে উনি বলছিলেন বাটিতে যেন জল দিও না, অন্যরাও জল দেবে, একটা প্রাপ্তবয়স্ক মানুষকে ক্যামেরার সামনে ওইভাবে কেউ ইনস্ট্রাকশন দেয়? মানে উনি যে মানিকবাবুকে যথেষ্ট ডমিনেট করেন, ওনার ওই ডলার কামানোর ওই যে ব্যাপারটা, ডলার প্রচণ্ডভাবে কামাচ্ছেন, এই জায়গাটার উপর পা দিয়ে উনি মানিকবাবুকে ডমিনেট করেন, সেটা ওই কন্টেন্ট থেকে বুঝেছিলাম। আর একবার এই প্রবাসীকে নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছিল, উনি নিজে কন্ট্রোভার্সি দিয়েছিলেন, যেখানে উনি ওনার স্বামীর একটা সামান্য ট্যুর, দুদিনের জন্য ট্যুর যাত্রাটাকে এমনভাবে দেখিয়েছিলেন যেন মানে ওনাকে পরিত্যাগ করে ওনার স্বামী চলে যাচ্ছে। কেসটা হয়েছে কি, বড় ব্লগার মার্জিতভাবে কথাবার্তা বলেন এইরকম একটি প্রতিচ্ছবি উনি তুলে ধরেছিলেন, কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে অন্য লোকে যখন পয়সা রোজগার করছে ওনারও মাঝে মাঝে ইচ্ছে হয়, কিন্তু উনি চান না যে উনি যে ইমেজটা গড়ে তুলেছেন তার বাইরে লোকে ওনার আসল চেহারাটা দেখতে পায়, যার জন্যে উনি এই ধরনের ট্রাইগুলো করেছিলেন। সেবারেও কিন্তু খুব কন্ট্রোভার্সি হয়েছে। এবারে উনি ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিলেন, মায়ের ছবি দিয়ে শাশুড়ির ইয়েটা দিলেন, শাশুড়ির মৃত্যু সংবাদটা দিলেন। তারপরে পুরো ব্যাপারটা আউট অফ হ্যান্ড হয়ে গেল, ব্লো হয়ে গেল। ওনার পিয়ারও মানে ব্লোন আউট বলে না, পুরো ওনার হাত থেকে পুরো ঘটনাটা বেরিয়ে গেল। ফেসবুকে চতুর্দিকে সবাই বলছে যে মহুয়া ম্যাডামের কাছ থেকে এই রকম একটা জিনিস আশা করিনি। উনি এতদিনের অধ্যাবসায় এবং পরিশ্রমে নিজের যে একটা মার্জিত ভাবমূর্তি গড়ে তুলতে পেরেছিলেন, তার মানে আড়ালে যে প্রিয়জনের মৃত্যু শোক বেঁচে একটা ডলার কামানো মানুষের মানে একটা লোভ লুকিয়ে আছে, সেই জিনিসটা উনি ঢাকতে পারছিলেন না। উনি মার্জিত ভাষায় বলে দিলেন যে 10-15 দিনের ব্লগ তোমরা দেখো না। ঠিক আছে, পিওররাও হ্যান্ডেল করতে পারছে না, কারণ কি তখন অলরেডি ব্যাপারটা এমন হয়ে গেছে। কারণ ওই জিনিসটা প্রথম ইয়েতেই উনি বেশ কিছুটা বেশি খেলে ফেলেছিলেন। অনেক সময় কি হয় জানো, ছক্কা মারতে গিয়ে মানুষ ব্যাটসম্যান আউট হয়ে যায়, ওনার ক্ষেত্রে তাই হয়েছে। উনি শাশুড়ির মৃত্যু সংবাদটা ক্যাচ করবেন এটা প্ল্যান করে এসেছিলেন। উনি বললেন না, শাশুড়ির রিচুয়ালটা আমি অ্যাটেন্ড করব, মাকে শেষ যাত্রা দেখব। বুঝতে পারছো, সেখানে মানিকবাবুর একা এলে ভালো হতো। মানিকবাবু 2 দিন ওয়েট করতে বাধ্য হলেন মেহার ওই ভিসা টিসার জন্য। তারপরে এসেই উনি যখন দেখলেন ব্যাপারটা, ঘটনাটা হাতের বাইরে চলে যাচ্ছে, উনি একটি গুগলি ছুঁড়লেন দর্শকদের উদ্দেশ্যে, যে আমার ইউটিউব পরিবারকে আমি সব কিছু জানাই, আমার ভালোটাও যেমন জানাই খারাপটাও তেমনি জানে, সুতরাং আমি মৃতদেহটাও দেখাবো। এবার দর্শকদের মৃতদেহ দেখতে কিন্তু খারাপ লাগে। দুটো জায়গায় উনি ভুল করলেন। এই একটা কথা বললেন, অনেক দর্শক ওটাকে গিলে ফেলল, কিন্তু এইখানেই উনি বিরাট বড় ভুল করেছেন, যেটা ওনার মানে ভাবমূর্তিকে চুরচুর করে আসল রূপটা দেখিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে উনি সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করছেন না। 16ই মার্চে ওনার একটা ছবি বেরিয়েছে, 16ই মার্চে একটি ছেলে ওনার সঙ্গে হাওড়া স্টেশনে ফটো তুলেছে এবং সেটি সে তোমার ইয়েতে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এখন উনি যেহেতু বড় ব্লগার এবং ওনাকে নিয়ে অনেক কন্টেন্ট হচ্ছে, সেইটার জন্যে দায়ী কিন্তু উনি নিজে। উনি ওই কন্টেন্টটা চেয়েছেন, না হলে নিজের জলজ্যান্ত মাকে দেখিয়ে কেউ শাশুড়ির মৃত্যু সংবাদ দেয়? কারোর বুকে লাগে না? ওইখানে একটা 2 নম্বর কথা, দর্শকদের মাথা তখন খারাপ গেছিল যখন উনি কেক বেকের সঙ্গে ইলেকট্রিক চুল্লিতে কি করে মানুষ পোড়ায় সেইটার তুলনা করে মেহাকে ডিপ্রেশনে প্রায় পাঠিয়ে দিয়েছিলেন। কেক বেকের সঙ্গে ইলেকট্রিক চুল্লির তুলনা, ক্যান ইউ ইম্যাজিন? এগুলো বড় ব্লগারে না ইচ্ছে করে করে।
ইচ্ছাকৃত করে কন্ট্রোভার্সি নেবার জন্যে। এবার এই কন্ট্রোভার্সি নিতে গিয়ে উনি গুগলি আউট হয়ে গেছেন। তখন দর্শকদের উদ্দেশ্যে ওই কথাটা বললেন যে আমি আমার ইউটিউব পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করি। আদৌ কি সব কিছু শেয়ার করছেন? কারণ 16ই মার্চ হাওড়া স্টেশনে ছিলেন, সেখানে উনি ফটো তুলেছেন এবং সেগুলো ফেসবুকে এসছে। এইবার একটি কেস হয়েছে, রিমি রূপা বলে একটি চ্যানেল থেকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছিল। সেখানে কমেন্টে আমি তোমাদের পড়ে শুনিয়েছিলাম যে দিদি প্রাণ ভিক্ষে চাইছি আমার মেয়ের। এই প্রাণ ভিক্ষে কথাটা নিয়ে অনেকে আবার রিমি রূপাকে টন্ট করেছে, বুঝতে পারছো? রিমি রূপার চ্যানেলে এই প্রবাসীর অ্যাড্রেসটা একজন বলে দিয়েছিলেন। উনি আগ্রহের আতিশয্যে বলেছিলেন যাতে রিমি রূপা মানে রিমি একটুখানি বড় ব্লগারের সাহায্য পায়, এবং মানে উনি যাতে সাহায্যটা ভালোভাবে পেতে পারেন সেই জন্য বলেছেন। কিন্তু একটি মেয়ের কষ্ট নিয়ে ব্যথিত মা, সে প্রতিটি কমেন্ট চেক করছে না, এইটুকু বোঝার মানবিকতা অনেকেরই নেই। অনেকেই বলেছেন যে এটা ক্রিমিনাল অফেন্স, কারণ ওই এরকম কিন্তু টিনার কমেন্ট বক্সে অনেক হয়েছে অ্যাড্রেস লিক করার ব্যাপারে, কিন্তু তখন ওদের নজর যায়নি। কিন্তু এই সময় নজর গেছে, রিমি রূপাকে রীতিমতো ক্রিমিনাল বলা হয়েছিল। প্লাস আর একটা জিনিস বলা হয়েছিল এই প্রাণ ভিক্ষের কথা নিয়ে। প্রাণ ভিক্ষা মানে কি, রূপা পয়সা চাইছে নিজের থ্যালাসেমিয়াগ্রস্ত মেয়ের জন্যে, যেটা হচ্ছে ওনার 23,000 টাকা করে পার মান্থ এখনও দিতে হচ্ছে। হরমোনের কিছু ইঞ্জেকশন নিতে হয় বিএমটির পর বোধহয়, পুরোটা ডিটেলটা আমার জানা নেই, কিন্তু 23,000 টাকা করে ওনার পার মান্থ খরচা হচ্ছে, এইটুকু আমি পুরো কনফার্ম জেনেছি। উনি সকাল থেকে বেরিয়ে ওনার বাড়িতে পৌঁছে গেছিলেন। মানে অসুস্থ মেয়ের মার কষ্টটা দেখো। সেখানে এই প্রবাসী ম্যাডামের যা বলেছেন যে ওনারা তো চলে গেছেন, এদেশে আছেন কি না আমরা জানি না, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ফোন নাম্বারও নেই, অথচ হলায় গলায় ভাব। যাই হোক, তাহলে ওখানে বলেছেন যে প্রবাসী মানে প্রবাসের যে ফোন নাম্বারটা সেটা আমার কাছে নেই, আমার কাছে ফোন নাম্বার নেই, ওরা এদেশে আছে কিনা জানি না। কারণ একটা জিনিস দেখো, পরে কি আর যা বলেনি, রিমি রূপার চ্যানেলটাকে একটু পোস্টে কমিউনিটি পোস্টে দেওয়া যেত না? বাদ দাও তো। এইবার আসল ব্যাপারটা দেখো, উনি তার মানে এই দেশেই আছেন, তার মানে মিথ্যাচারিতাটা দেখছো। ওনার যা বলেছেন ওনারা এই দেশে আছে কিনা আমি জানি না, অথচ উনি 16ই মার্চ ফটো তুলেছেন একটি ছেলের সাথে, যেটা নাকি ফেসবুকে এসে গেছে। বুঝতে পারছো? 16ই মার্চ উনি হাওড়া স্টেশনে ছিলেন, বোধহয় মেদিনীপুরের সাইডে যাচ্ছিলেন। ওনার ভাইয়ের বউ যাদের ফ্ল্যাটটা দেখালেন এবং খুব সুন্দর করে বর্ণনা করলেন ফ্ল্যাটটার, ব্যাপারটা হচ্ছে উনি নিজে যতটা শোক বিক্রি করতে চাইছেন উনি অতটা শোকগ্রস্ত নন, এবং অনেকেই এই জিনিসটা বুঝতে পারছে না। এক জায়গায় ওনার মা বলছেন, আমি ভাবতে পারছি না জলজান্ত মা মৃত্যু কামনা কী করে করে। এক জায়গায় উনি বলছেন যে আমার স্বামী আমার দেশে এলে, মানে প্রবাসীর মা বলছে যে মানিক আমাদের এদেশে এলে আমাদের সঙ্গে 1 মাসের ওপর, 1 মাস কতদিন বেশ বললেন, 1 মাসটা মনে আছে, 1 মাস 2 সপ্তাহ বা মানে পুরো ছুটিটাই আমাদের সঙ্গে কাটায়, এত আমাদের ভালোবাসে। তখন প্রবাসী দেখছে এই রে, এবার দর্শকদের মনে হবে যে মায়ের কাছে না থেকে শ্বশুরবাড়িতে থাকছে। তখন উনি বললেন না, আমি ওই জন্যে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দৌড়োদৌড়ি কী করবো, মাকেই নিয়ে চলে যাই। তার মানে একটা জিনিস বুঝছো, যে মা 2 বছর 3 বছর ধরে ওয়েট করে আছে ছেলে আসার পর তার একটু মুখ দর্শন করবে, নিজের রান্নাঘরে, অত সুন্দর বাড়ি থাকতে নিজের রান্নাঘরে তাকে রেঁধে খাওয়াবে, তাকে সন্তানের সঙ্গে সময় কাটাবার জন্যে সন্তানের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হলো। প্লাস এই মানিকবাবু যখন ওই নিজের মার ইয়েতে ঘাট কাজ করে এসে যখন জল মিষ্টি দিচ্ছেন, তখন প্রবাসী এমনভাবে বলছেন যেন রামাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, জলে একটু ইয়ে দিয়ে দাও, গঙ্গা জল দিয়ে দাও, তো দেখো মিষ্টির বাটিতে যেন পুরো জলটা দিয়ে ভরে দিও না, অন্যরাও দেবে কিন্তু। এগুলো মানিকবাবু জানেন না। তার মানে মানিকবাবু কতটা ডমিনেটেড হন আপনারা বুঝতে পারছেন। আপনাদের মধ্যে 1-8 জন বলছেন যে উনি মনিটাইজেশন অফ করেছিলেন 2টো ভিডিওতে, কিন্তু রিচটা কি পরিমাণ গেছে দেখেছেন? আপনারা একটু বিচার করে দেখুন, ওনার অন্য কোনো ভিডিওতে এই মিলিয়ন্সে ভিউ হয়নি। উনি 30 জন না 35 জনকে ওই আশপান্নার দিন, মানে নিয়মভঙ্গ যেটা আমাদের বলে,
ওটা আমাদের বাড়িতে আঁশপান্না বলে, মানে মাছ মাংস যেদিন খাওয়া হয় বা নিয়মভঙ্গ, ওই দিন উনি 30 জনকে মুফতে খানা খাইয়েছিলেন ফ্রিতে, সেটা বলিয়েছেন, মানে সেটা ইয়েতে বলে দিয়েছেন ভিডিওতে, মুফতে খানা খাইয়েছেন। আর মেহাকে শেখাচ্ছেন যে ইলেকট্রিক চুল্লিতে মরা কী করে পোড়ায়। এই সমস্ত কথা বলে উনি কি বাচ্চাদের আরও ডিপ্রেস করে দিচ্ছেন না? মরা পোড়ানোর বিধি বাচ্চাদের কে শেখায়? তার বদলে উনি যদি শেখাতেন যে রুমি রূপার পাশে কিভাবে দাঁড়াতে হয়, একটি অসহায় মার পাশে কিভাবে দাঁড়াতে হয়, তাকে কিছু অর্থ সাহায্য বা নিদেন পক্ষে তার কথা একবার ভিডিওতে বলে দেয়া বা তার ভিডিওটা নিয়ে কমিউনিটি পোস্টে দেয়া, এইগুলো করলে মানুষের কিভাবে উপকার করা যায়, এইটি যদি মেয়েকে শেখাতেন তাহলে বেশ ভালো কাজে দিত। একটা জিনিস দেখো, মানুষ এই দুঃখের স্মৃতি কে দেখতে চায়? উনি বলছেন ওনার বড় ভাসুর, যে বড় যাকে কিন্তু আমরা দেখতে পাই না। বড় যা যে ওনার, মানে উনি যে ওনার যা, সেটা আমি ওই যেদিন প্রচণ্ড কান্নাকাটি করে উনি ভাইয়ের বাড়িতে চলে গেলেন সেই দিন বুঝলাম। পুরো সময়টা তোমার এই মেজদি, কাজের মাসি সবার সাথে কথা বলে গাড়িতে ওটার পর আসছি বড়দি একবার বললেন, মানে ওনার শ্বশুরবাড়ির লোকগুলো ভালো। ওই বড় যাকে যেভাবে ইগনোর করেছেন, বড় যা ওখানে আসাই মানে অনেক জায়গায় আসতোই না হয়তো। বড়দি বাই একবার বললেন, সেই বড় ভাসুরকে উনি এত মানেন নাকি, বড় ভাসুর ওনাকে বলেছেন যে তুমি ভিডিও করে রাখো, আমরা পরে দেখব। দেখো, কোনো মানুষের স্মৃতিচারণ করতে হলে জ্যান্ত মায়ের ভিডিওগুলো দেখে, যে মা এইভাবে হাসতো, ঘুরতো, খেলতো, এই কথা বলতো। মায়ের মৃতদেহটাকে কে ইয়াদ করতে চায় বলো তো? মায়ের মরা কিভাবে পোড়ানো হয়েছে, ঘাট কাজ কিভাবে করা হয়েছে, শ্রাদ্ধের রিচুয়ালগুলো কি করে করা হয়েছে, শ্রাদ্ধের মায়ের ফটো দেহটা যখন নিয়ে আসা হয়েছে মা মুখটা কতখানি হাঁ করেছিল, স্মৃতি হিসেবে এগুলো কেউ দেখতে আদৌ চায়? ওনার যদি শাশুড়ির প্রতি সত্যি মানে ভালোবাসা থাকতো, উনি ওই শাশুড়ির ভিডিওগুলোকে এখন আবার দিতে পারতেন। কিন্তু সেখানে প্রবলেম হচ্ছে, সেখানে ইউটিউব থেকে প্রবলেম হবে। তো রিপোস্টিং অফ কন্টেন্ট বলে একটা ব্যাপার আছে। নিজের কন্টেন্টই যদি রিপোস্ট করো তাহলে কিন্তু ইউটিউব ক্রাইটেরিয়ায় ওটা ভালোভাবে মানা হয় না। আর উনি তো অত বড় ব্লগার, উনি তো নিশ্চয়ই জানেন। পিআরকেও অ্যাক্টিভ করেছেন, প্রচুর কমেন্ট ডিলিট হয়েছে। কমেন্টের কথা মনে হলো, রিমি রূপা যে উনি একটা কমেন্ট অবধি করেছিলেন, সেই কমেন্টেরও কোনো প্রত্যুত্তর উনি দেননি এবং রিমি রূপার ব্যাপারটা একদম তড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। যিনি এত জনদরদি, যিনি বাড়ির কাজের লোককে পর্যন্ত দেখিয়ে দিচ্ছেন, অত বড় ব্লগার, বুঝতে পারছো তার মানসিক ক্ষুদ্রতা এইভাবে প্রতিভাত হয়ে উঠবে, মূর্ত হয়ে উঠবে দর্শকদের সামনে, এটা কিন্তু ভাবা যায়নি। মৌহাকে এই রূপে কোনো দিন দেখবো সিরিয়াসলি আমি ভাবতে পারিনি। দেখো, মানুষ যেটা দেখাতে চায় ক্যামেরার সামনে আর বাস্তবে মানুষ কীরকম সেটা কিন্তু ধরা পড়ে যায়। এই যে 30 জনকে খাওয়ানো, উনি বলে দিলেন সেটা। শাশুড়িকে টাকা পাঠাতেন, সেটাও বলে দিলেন। ফুচকা খেলেও উনি সেটাকে INR ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বলতেন। একটা জিনিস উনি যদি ও দেশে কেনেন সেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বলতেন। উনি তো পেমেন্ট করছেন ডলার। উনি কি নিজের দর্শকদের এটা বোঝাতে চাইতেন যে তোমরা গরিব, আমরা বড় লোক, আমরা অনেক পয়সা খরচা করে খাই? উনি তো কিনছেন ওখানে $4 কি $5। এবার সেই ডলারটাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে করে উনি বলেন। তোমরা বলবে মনিটাইজেশন অফ, মনিটাইজেশন দুটো ভিডিওতে অফ ছিল, বাকি রিচটা দেখেছো? এত ভিউ কিন্তু ওনার আগের কোনো ভিডিওতে হয়নি। ক্যালিফোর্নিয়ার একটু অল্প পরিসর জায়গা আমরা ওনার ভিডিও থেকে দেখতে পাই। দেখো, এমনি দর্শকদের একটা ঔৎসুক্য থাকে, কারণ ওদের সব কিছু যেমন ইন্ডাকশন, যেমন সিম্পল লেভেল ওয়াইজ থিঙ্কিং, ওনার ভিডিওটা আমি আগে রেগুলার দেখতাম, এখন আর সময় পাই না। সেটা হচ্ছে ওনাদের জিনিসপত্রটাই আলাদা। আমাদের যেমন গ্যাস ওভেন, ওনাদের ইন্ডাকশন বেসড গ্যাস ওভেন, কীভাবে জিনিসগুলো হচ্ছে বেশ ভালো লাগে। কিন্তু সেটাকে আমেরিকার দর্পণ হিসেবে কিছু আদেকলা দর্শক বলছে, সেভাবে বলা যায় না। উনি কতটুকু আমেরিকা দেখান? যেখানে ওনার মাছের দোকানে গেলেন উনি সেইটুকু দেখালেন। মাছের দোকানে গিয়ে মাছটা কিনলেন, সেটা ডলার থেকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বলছেন এত দাম এত দাম, কিন্তু উনি তো পে করছেন $10 বা $12। বুঝতে পারছো তো? এই হচ্ছে ব্যাপার, আসল ব্যাপারটা। দেখো, মধুর স্মৃতি, যেটা মানুষ মধুর স্মৃতিটা ধরে রাখতে চায়,
ভালোবাসলে কে মরার ছবি দেখতে চায় বলো তো? উনি বড় ভাসুরের ঘাড়ে বন্দুক দিয়ে চালালেন যে বড় ভাসুর বলেছেন ব্লক করতে, বড় যাকে খুব খুব একটা গুরুত্ব দিতে দেখলাম না। 2 নম্বর কথা হচ্ছে যে স্মৃতির মণিকোঠায় রাখার জন্যে উনি আনলিস্টেড করে রাখতে পারতেন, এডিট করে ভয়েস ওভার করে ভিডিও ছাড়া। যার অত শোক হচ্ছে যে শাশুড়ির ঘামটা অবধি ধরে রাখতে চান, ওই শোকের সময় মানুষের ফটো তোলার কথা মনেই থাকে না, ফটো তোলার কথা মনে থাকে না, চুল আঁচড়ানো পসিবল নয়, যেখানে এই যে আচার আচরণগুলো কেন করে? মানুষের জীবনের একজন অত্যাবশ্যকীয় পার্ট, অঙ্গ সরে যাচ্ছে, সেই শোকটা ধীরে ধীরে তাকে দিয়ে সইয়ে নেয়। তার উদগ্র যে শোক হচ্ছে মনের মধ্যে, সেই শোকটাকে এমনভাবে দেখিয়ে দিচ্ছে যে তোমার মানে শারীরিক কষ্টটা এত দিচ্ছে, চুল আঁচড়াতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না, যাতে ওই নিয়ম কানুনে তার মনটা উলছে থাকে, তার সেই প্রচণ্ড শোকের জায়গাটা চলে যায়। এটা মানুষের মনটাকে একটা টাইম দেয়, বুঝতে পারছো? মানুষের মনটাকে একটা টাইম দেয় যে একটা এত বড় প্রিয়জন তাকে আর দেখতে পাবে না, এই জিনিসটা মানিয়ে নেবার জন্যে এই সময়টা প্রত্যেকে ভুলে যেতে চায়। মায়ের কথা মনে করতে হলে লোকে সেই জ্যান্ত মা এত বড় সিঁদুর টিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই স্মৃতিটা দেখতে চায়। আমার মনে হয় না ওনার ভাসুর এই কথাগুলো বলেছেন, কারণ ভাসুর তো ওই শাশুড়ি মার নিজের ছেলে, উনি কখনোই মৃত মাকে দেখতে চাননি। তোমরা বলো যে আমার শাশুড়ি মার জিনিসগুলো আমি মনের মণিকোঠায় ধরে রাখতে চাই, কোনটা ধরে রাখতে চাইবেন? সেই হাসি মুখটা, সেটা ধরে রাখতে চাইবেন তো? যিনি এত শোকগ্রস্ত, তিনি মাথায় সিঁদুর দেওয়ার পর প্রথম ক্যামেরার দিকে তাকিয়ে বলতে বলেন না। আর 2 নম্বর কথা হচ্ছে ওনার ছেলে মেয়েদের উনি মরা পোড়ানো কী শেখাচ্ছেন? ওইটুকু বাচ্চার ও তো কিছু বুঝলোই না। আর মেহা, উনি বলছেন যে আমাদের সময় মানে ওনার নিজের সময় মেহা যাতে ওদের কাজটা করে, তো কাজ তো ছেলে করবে, বাচ্চাটা এত ছোট, তার বোঝার কোনো ক্ষমতা নেই এখন, কাজ তো মেহা করবে না। 2 নম্বর কথা হচ্ছে আজ থেকে 10-20 বছর পরে পুরো সিস্টেমটা হয়তো পাল্টে যাবে, ওনারা হয়তো আমেরিকাতেই থেকে যাবেন, উনি বলছেন আবার কবে আসবো। সুতরাং কি হয় কে জানে আমেরিকার সিচুয়েশানে, ওখানে কিভাবে ক্রিমেশন হবে না হবে, এখন থেকে মেহাকে উনি যেটা শিখিয়ে রাখছেন, মেহা সেই অনুযায়ী কাজ করবে, তার মনে হবে থাকবে? আর এই যে স্মৃতি বলে করছেন, এটা দর্শকদের পুরোপুরি ঠকানো। এই স্মৃতি কেউ ধরে রাখতে চায় না। জ্যান্ত শাশুড়ির ভিডিওগুলো উনি যদি রিপিট করতেন মনিটাইজেশন অফ করে, সেটা তবু ভালো হতো। তাহলে তোমাদের আর একটা জিনিস বুঝিয়ে দিলাম যে উনি এই যে 2 দিন ধরে ব্লগ দিচ্ছেন না, এখানে কোথায় কি করছেন এটা কি উনি দর্শকদের সঙ্গে শেয়ার করছেন? কোনো ব্লগার পারে না। প্রত্যেকটা মানুষের জীবনের অল্প একটু জিনিস আমরা দেখাতে চাই, বাকিটা আমরা নিজেরাই চাই না দেখাতে, তাই না? তো যাই হোক, পুরোপুরি শো অফ। ওনার 2-4টে ভিডিও, হয়তো 2-4টে নয়, 2টো ভিডিওতে মনিটাইজেশন অফ ছিল, কিন্তু রিচটা প্রচণ্ড বেড়েছে, অনেকটাই বেড়েছে, এবং অনেক দর্শকেরই হৃদয় ভঙ্গ হয়েছে। অনেক দর্শকই বলছে যে আগে ওনাকে যেভাবে দেখতাম এখন সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেলে দেখতে শুরু করেছি। ওনার ওই ডলার কামানোর একটা প্রচণ্ড ইচ্ছে, সেটা স্পষ্ট বোঝা গেল। বুঝতে পারছো? নিজের স্বামীকে মৃত্যুশোক বুকে নিয়ে, মায়ের মৃত্যুশোক বুকে নিয়ে 2 দিন ওয়েট করতে উনি বাধ্য করেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে মানে প্রবাসী ম্যাডাম সম্বন্ধে আমার বর্তমান যে ব্লগগুলো চলছে, উনি যে বর্তমান জিনিসটা নিজে শুরু করেছেন, করে পরে আর সামলাতে পারেননি, একের পর এক সামলাতে গিয়ে উৎপটাং কথা বলেছেন এবং নিজের জালে নিজেই ধরা পড়ে গেছেন, জড়িয়ে গেছেন। সেইটা নিয়ে আমার একটা ছোট্ট প্রতিবেদন। ব্যাপারটা হচ্ছে আনলিস্টেড করে রেখে দেওয়া যেত তা নয়, ভয়েস ওভার করে তার থাম্বনেল বানিয়ে সেটাকে এডিট করে, শোকের সময় মানুষের ফটো তুলতে মনে থাকে না, চুল আঁচড়াতে মনে থাকে না, সেই সময় এগুলো করা সম্ভব? উনি রীতিমতো কাজের জায়গায় টাইম দিয়েছেন শাশুড়ির শোকের নাম করে। তাছাড়া তাহলে তো বুঝতেই পারছেন যে 16 মার্চ উনি দেশে ছিলেন, উনি কিন্তু রিমি রূপার সঙ্গে যোগাযোগ করেননি এবং একদম পুরোপুরি এই ব্যাপারটাকে ইগনোর করে বেরিয়ে গেছেন, অথচ ছেলে মেয়েদের মরা পোড়ানোকে কেক বেকের সঙ্গে তুলনা করে বোঝাচ্ছেন। পুরো ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমার কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানাবেন।